দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 650তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। আর প্রতি পর্বে আমাদের সাথে যুক্ত থাকেন অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন প্রবাস খাত বা বৈদেশিক কর্মসংস্থান খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞ বিশ্লেষক এবং এই খাতে বা প্রবাসী কর্মীদের অধিকার নিয়ে যারা কাজ করেন এমন অতিথি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার পরিচিত শ্রম অভিবাসন বিশ্লেষক সুমাইয়া ইসলাম। সুমাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। যে এই যে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান খাতের অভিভাবক যেটি বলছিলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের একেবারে চালকের আসনে যারা আছেন প্রতিমন্ত্রী, সচিব এবং বিএমইটি কারিগরি যে প্রতিষ্ঠানটি তাদের সেটির মহাপরিচালক নতুন, সবাই নতুন নতুন টিম। এই 100 দিন হয়ে গেছে এরই মধ্যে তাদের। আপনার পর্যবেক্ষণ? আমার মনে হয় যে নতুন টিম, নতুন উদ্যম, নতুন কর্মপরিকল্পনা, নতুন সাকসেস, নতুন বাস্তবায়ন সব কিছু নতুন করে শুরু করার একটা সম্ভাবনা আমি দেখতে পাই। এবং সেই জায়গাটাতে আমরা বাই দিস টাইম আমরা ডিজি স্যারের সাথে কথা বলেছি, দেখেছি যে স্যার ইনোভেটিভভাবে চিন্তা করেন, কিন্তু আমাদের অনেকগুলো পুরনো চ্যালেঞ্জ আছে যেগুলো আমাদের বিগত বছরের সমস্যা রয়ে গেছে, জিয়ে আছে, আবার নতুন করে আরও সমস্যাও তৈরি হবে। সো এইগুলাকে অ্যাড্রেস করার জন্য যেরকম স্টেপ বা যেরকম নেতৃত্ব দিতে হবে আমি আশা করি যে এটা ওনারা দিতে পারবেন। কিন্তু সেটা দেওয়ার জন্য কতগুলো প্রবলেম, আমরা যারা দীর্ঘদিনের অ্যাক্টিভিস্ট, আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন তারা জানি যে কোন কোন জায়গাগুলোতে সমস্যা আছে। যারা এই কর্মযজ্ঞে যুক্ত হয়েছে, নতুন সচিব, নতুন মন্ত্রী এবং নতুন ডিজি, নিশ্চয়ই তারাও জানেন। কিন্তু আমি যেটা বলবো যে ফিল্ডের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে মিলে যদি কর্মপরিকল্পনা করতে পারেন, আইনের বাস্তবায়নটা করতে পারেন, তাহলে এটা সম্ভব। কারণ এখন প্রবলেমটা অনেক বেশি ডিপে চলে গেছে। আমাদের কাছে প্রতিনিয়ত ফোনগুলো আসতেছে, কাজ নেই, টোটালি রীতিমতো যদি বলেন এটা রীতিমতো হাহাকার একটা। সৌদি আরবের আমাদেরই মানে শুধু ধামরাই, সাভার এই সমস্ত জায়গা থেকে যে ফোনগুলো আসে, তারা বলছে যে তারা গিয়েছে, এরপরে কাজ নাই, তাদের কাছ থেকে উল্টো পরিবার থেকে টাকা আদায় করে খাওয়া খরচ দিচ্ছে। তারা কবে ফিরতে পারবে, কি করতে পারে জানে না। পাসপোর্টের কোনো ভিসা লাগানো হয় না, এই পাসপোর্ট একজনের কাছে রেখে দিয়েছে। সো টোটালি আমরা এতদিন বললাম যে বন্ডেড লেবার সিচুয়েশন ফর ওমেন, এখন দেখতেছি ওমেনদের চাইতেও বন্ডেড লেবার সিচুয়েশন ফর ম্যান এবং ছেলেদের জন্য। আর সেইখানে আরেকটা জিনিস দেখেন যে নারীদের যাওয়ার সংখ্যা কমে গেছে। সো এগুলো কিন্তু প্রতিটা চ্যালেঞ্জ। এই যে যাওয়ার সংখ্যা কমে গেছে, যে এই বিদায়ী বছর তো 2023 সালে 13 লাখ রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে গিয়েছে। সবার মধ্যে একটি তৃপ্তির ঢেকুর আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগত, রাইট। কিন্তু এই যে যেনতেনভাবে যে পাঠানো কর্মীরা গিয়ে কাজ যদি না পায়, এক গ্রাম থেকে একজন বা দুইজন যদি মানবেতর জীবনযাপন করে প্রবাসী গিয়ে, নিশ্চয়ই এরপরে আর যাওয়ার জন্য উৎসাহী হবে কি তারা? নিশ্চয়ই না। এবং সেখানে 13 লক্ষ পাঠানোর পরে সবাই কিন্তু বলছে সর্বোচ্চ রেকর্ড পাঠানো হয়েছে। যদি 13 লক্ষ সর্বোচ্চ রেকর্ড হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ রেকর্ডের আমার এভিডেন্স আসার কথা। রেমিটেন্স কমে গেছে, তাহলে মানুষগুলো যে গেল, সেই মানুষগুলো যে টাকা খরচ করে গেল, মানে মাইগ্রেশনের পিছনের যে খরচ আর পিছনের যে মানুষগুলা, এইগুলো যে পুরোটা ডিপ্রাইভেশনের মধ্যে পড়ে যাচ্ছে এবং সবগুলো এক্সপ্লয়টেশনের মধ্যে পড়ে যাচ্ছে, এইটা কিন্তু দেখভাল করার জন্য যেভাবে মনিটরিং হওয়ার কথা তার কোনো সিকিভাগ হচ্ছে না। কারণ হচ্ছে যে এজেন্সি পাঠাচ্ছে অন্তত 50টা শ্রমিক, সেই 50টা শ্রমিকের 6 মাস এরা বেতন পেল কিনা, এর অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা, এইটুক যদি শুধু মনিটর করা যায় তাহলেই কিন্তু বোঝা যাবে যে এই শ্রমিকগুলো টাকা পেয়েছে, বৈধ পথে টাকা আসছে। আর এই যে 50 থেকে হাজার হাজার শ্রমিক যে বেতন পাচ্ছে না, জেলখানায় চলে যাচ্ছে, আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে, এর কিন্তু দেখভাল করার মতো কেউ নাই। নারী শ্রমিক যারা গিয়েছে, কেন নারী শ্রমিক কমে গিয়েছে? আপনি প্রণোদনা ঠিকই আছে, কিন্তু শ্রমিকের যাওয়ার সংখ্যা কমে গেছে। একটি বিষয় হচ্ছে যে কর্মীদের তো আবার সরকারের কাছে যে তথ্য বা পরিসংখ্যান, তাদের কাছে তো ওই অর্থ অভিযোগ নেই। কর্মীরাও তো অভিযোগ করে না আসলে নানা রকম ভোগান্তি বা বাড়তি হয়রানির আশঙ্কায়। আপনার পর্যবেক্ষণ একটু? আচ্ছা, কর্মী যে অভিযোগ করবে, কর্মীর অভিযোগের জন্য ডেডিকেটেড ডেডলাইন থাকতে হবে, ডেডিকেটেড ফোন নাম্বার থাকতে হবে। এই ডেডিকেটেড ফোন নাম্বার 24 আওয়ার্স 7 ডেজ এ উইক হতে হবে। আর সেই ফোন রিসিভ করবে, মানে সৌদি আরবে যখন দিন তখন আমাদের রাত, আমাদের যখন রাত। কিন্তু আবার এমনও আছে, আপনি তো ফোনের কথা বলছেন, বিএমইটিতে বা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরেও মাসের পর মাস অনেকেই ঘুরছেন, তাহলে মানে
সমাধান কি মানে অনেকগুলো প্রবলেম। একটা হচ্ছে যে আগে আমরা গণশুনানির ব্যবস্থা করেছিলাম যখন সেলিম রেজা স্যার ডিজি ছিলেন। তো একটা হচ্ছে যে পাবলিক হিয়ারিং যদি মাসে অন্তত একবার কিছু শ্রমিক নিয়েও হয়, তাহলে এজেন্সিগুলো একটু চিন্তা ভাবনা করে অন্যায় করার আগে। তারপরে হচ্ছে যে অভিযোগগুলো যদি অনলাইনে একদম ইমিডিয়েট এসে সার্ভারে জমা থাকবে, সকালবেলা এসে দেখবে। তারপরে হচ্ছে যে সার্ভার যদি জালিয়াতি না করে, এরপরে হচ্ছে গিয়ে যে যারা অভিযোগগুলো করবে যখন প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন হয়, তাদেরকে অ্যাক্সেস টু জাস্টিস সে কীভাবে করে স্টেপ বাই স্টেপ যাবে, এই জিনিসগুলো কেউ ওরিয়েন্ট না। শুধু এখন ওরিয়েন্ট কি, আপনি ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়ে যান, আপনি কতগুলো অ্যাপস ব্যবহার করতেছেন সেগুলোর টাকা জমা দিয়ে যান। তার মানে কি, একটা শ্রমিককে আরও কতভাবে সাক করা যায়, তার রক্ত কেমন করে চুষা যায়, সেই স্টেপগুলো হয়েছে। শ্রমিক কেমন করে ভালো থাকবে তার কোনো স্টেপ নেই। একটি বিষয় হচ্ছে যে আমরা যদি গেল কয়েকজন যদি সচিবের কথাই বলি, মন্ত্রণালয় যেহেতু সচিব দাপ্তরিক প্রধান তিনি, আমরা দেখেছি যে যদি আপনি ডক্টর নমিতা হালদার ওনার সময় থেকে পরবর্তী সবাই দেখা গেছে যে বিদায়ের সময় যেই পর্যবেক্ষণের কথা বলে যান, এরপরে সেই ধারাবাহিকতা থাকে না, যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম নতুন টিম। আগের সচিব তিনি যেই উপলব্ধি বা যেই পর্যবেক্ষণ দিয়ে বিদায় নিয়েছেন, নতুন সচিব এসে আবার দেখা যাচ্ছে শুরু থেকে শুরু করছেন। তাহলে তো এই সমস্যাগুলো তো আপনারা দেখছেন বছরের পর বছর, 15-20 বছর ধরে একই সমস্যাই তো আছে। এখন যেটা হয়েছে যে নতুন সচিব যিনি স্যার আসছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। তো স্যার আসলে পুরো বিষয়টা ভালো করে বুঝে নিতে চাচ্ছেন। আমরা যেমন বলেছিলাম যে না, কিন্তু বুঝতে বুঝতে কয় বছর, 3-4-5? না বুঝতে বুঝতে আশা করি সেরকম কোনো ব্যাপার হবে না। কিন্তু যে জায়গাটাতে আমাদের খুব বেশি ফোকাস থাকতে হবে যে আমাদের যে এত শ্রমিক আছে, জয়েন্ট টেকনিক্যাল কমিটির কোনো মিটিং হয় না। আমরা যেটা বললাম স্যারকে, জয়েন্ট টেকনিক্যাল কমিটির মিটিং হলে আপনি ওই রাষ্ট্রের লোকদেরকে বলতে পারেন যে আমার এত শ্রমিক তোমার এখানে আসছে, তাদের কোনো বেতন ভাতা হয় নাই, এদের কাজের ব্যবস্থা হয় না। সৌদি আরব বা মালয়েশিয়ার বিষয়টি যে এখন আলোচিত, দুবাইতেও তাই হচ্ছে, দুবাইতে হচ্ছে, জর্ডানের কাজ পাচ্ছে না, ওমানে হচ্ছে গিয়ে ভিসা বন্ধ করে দিয়েছে, আনডকুমেন্টেড হয়ে আছে, কাতারে হচ্ছে গিয়ে এত আনডকুমেন্টেড হয়ে গেছে যে নতুন করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না। তো যদি নতুন বাজার ওপেন না হয়, যদি আমার পুরনো কর্মী ওইখানে থাকে, তাহলে তাদের কর্মসংস্থানটা কি হবে? এই দেখভালটা ওয়েজেনার্স কল্যাণ বোর্ড, মন্ত্রণালয়, বিএমইটি একসঙ্গে যৌথভাবে একসাথে করে দেখতে হবে। আর সেই সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের একটা প্রচেষ্টা চলতে হবে যাতে করে তাদের সেফটি, নিরাপত্তা জায়গাটা দেখতে পারে। কিন্তু যতক্ষণ না আপনি বিদেশে ডেস্টিনেশনে সার্ভিস চালু না করবেন, ততক্ষণ পর্যন্ত তো জানতে পারবেন না। এটা জেন্দা লাশের মতো কোনো রকম এয়ারপোর্টটা পাস করে দিচ্ছে, 5 থেকে 7 লাখ টাকা নিচ্ছে, এরপর তার ওখানে কাজ দেয়। আমাদেরকে কী করে রিচ করে? আমাদেরকে রিচ করে আমরা যে একদম গ্রাসরুট লেভেলে উঠান বৈঠক করি, টি স্টল মিটিং করি, মাঠের মিটিং করি, সেইগুলো থেকে গ্রামের মানুষ, তার পরিবার থেকে আমাদেরকে ফোন কলগুলো আসছে। তাহলে সেইভাবে অ্যাওয়ারনেস, সেইভাবে মিটিংগুলো তাহলে ওই মানুষের কাছে যেতে হবে। আপনি যদি স্যালাইন দেখেন, স্যালাইন যদি প্রতিটা মানুষ জানে যে ঘামলে পরে ডায়রিয়া হলে খেতে হবে, তাইলে অভিবাসনের জন্য সমস্যায় পড়লে কোথায় যাবে, কত নাম্বারে ফোন করবে, কেন আমরা এখনও সেটা জানছি না। তো এবং সেটা জন্য ডেডিকেটেড নাম্বার এবং ডেডিকেটেড লোক অনেক সময় করেছে কল্যাণ, পরবর্তীকালে এগুলো আর চলে না এবং ফোনের কোনো অভিযোগ তদন্ত কিছু করে নাই। তো সেই জায়গাতে সেবা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে তো হবে না। আর নতুন যারা আসছেন তাদেরকে দেখতে হবে সমস্যার সমাধান কিভাবে দ্রুত করতে পারি। কারণ এখন তো আপনার শ্রমিক, এরা বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিয়ে বন্ডেড লেবার করে কিছু রিক্রুটিং এজেন্সি, কিছু অসাধু ব্যবসায়ী যারা কিনা ট্রাভেল এজেন্ট করে রেখেছে। কিন্তু বিএমইর সবচেয়ে দুঃখনীয় বিষয় হচ্ছে তারা বিএমইর স্মার্ট কার্ড নিয়ে গেছে। এবং আরেকটা বড় কষ্টের ব্যাপার, সেটা হলো প্রি ডিপার্চার ট্রেনিং, আপনার ভিসা হোক আর না হোক আপনি প্রি ডিপার্চার ট্রেনিং করতে পারেন। তখন দালালরা এবং অসাধু বিজনেসম্যানরা তারা এদেরকে ট্রেনিং করায় প্রচুর সংখ্যক লোকের কাছে টাকা হাতে নিচ্ছে এবং এয়ারপোর্ট ম্যানেজ করে। আমাকে একজন বললো যে তুমি কি স্মার্ট কার্ড নিয়েছিলা? বলছে না, স্মার্ট কার্ড নিয়ে এয়ারপোর্ট ম্যানেজ করে আমাকে পাঠাইছে। এবং আমরা তো মানে মালয়েশিয়াতে এখন যে অভিযোগ আসছে যে অনেক কর্মী সেখানে কাজ নেই, বেকার, যেভাবেই হোক ফাঁকি দিয়ে ম্যানেজ করে, কন্ট্যাক্ট করে যেভাবে হোক তারা চলে যাচ্ছে। যাওয়ার পরে তো সেখানে গিয়ে তো যা হওয়ার সেটি হচ্ছে। এবং আমরা যে কথাটি বলছিলাম যে কাজ না পাওয়া এবং সেই অভিযোগ বা প্রতিকারের ব্যবস্থাটি, যখনই যে চাহিদাপত্রগুলো আসে আমাদের দূতাবাসগুলোর অ্যাটাস্টেশন বা সত্যায়ন কিন্তু সেই চাহিদাপত্রগুলোতে থাকে, এটি আমাদের নীতিমালা আছে। সেই জায়গাতে তো তাহলে স্বচ্ছতার ঘাটতি আছে। এবং তারা যদিও লোকবল সংকটের কথা বলে,
এই বিষয়ে যদি আপনার পর্যবেক্ষণ একটু বলতেন। আমরা দুবাইতে একটা গ্যাডডাব্লিউর একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, তো সেখানে আমরা লেবার অ্যাটাচি যিনি আছেন এবং অ্যাম্বাসেডর দুজনের সাথে কথা বলতে গিয়েছি। ওনারা যে কথাটা বললেন যে এত দূরে এই মিল ফ্যাক্টরিগুলা, যে এবং ওখানে যে দেখে তদন্ত করে ফাইল জমা দেওয়া, তারপরে ওনাদের তো শুধু ভিসা অ্যাটাস্টেশন থাকে না, সঙ্গে আরও অনেক কিছু থাকে, তো সেইগুলো ওনাদের পক্ষে করা সম্ভব হয় না। আমাদের কথা হচ্ছে যে ওয়েলফেয়ার বোর্ডে যে পরিমাণ ওয়ার্কারের যে টাকা দিয়ে ওয়েলফেয়ার বোর্ড চলে, তাইলে কেন নয় যে সেই শ্রমিক যাওয়ার আগে তার সংস্থানের যে জায়গাটা সেইটা নিশ্চিত কিনা, এখানে আসলেই শ্রমিকের দরকার আছে কিনা, এই কোম্পানি নামে কি শুধু কাগজে কোম্পানি, নাকি এই কোম্পানিতে লোক আছে, না এটা আসলে ফ্যাক্টরি না, কোনো রকম একটা সার্টিফিকেট নিয়ে রেখেছে, যেটা সৌদির মন্ত্রী নিজে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমাদের করোনার পরে এই ধরনের অনেক অসাধু সৌদির লোকেরা বাঙালিরা মিলে এটা করেছে। তো সেইম হচ্ছে গিয়ে আপনি অন্যান্য দেশেও তাই হচ্ছে, অল যেটা বলবো। তো এইটা লেবার অ্যাটাচের সংখ্যা বাড়ান, আপনি যেভাবেই হোক যেমনিই হোক না কেন, কারণ আপনি তো মানুষ নিয়ে খেলছেন ভাই, একটা পরিবার নিয়ে খেলছেন। একটা মাইগ্রেন্ট ওয়ার্কার বিপদে পড়া মানে তার সঙ্গে 4 থেকে 6 জন পরিবারের সদস্য বিপদে পড়া। বাংলাদেশের অর্থনীতি কোথায় যে ঠেকবে এইটাকে আমরা কখনো চিন্তা করতেছি? এইভাবে মানি ড্রেন হচ্ছে, আমাদের ব্রেন ড্রেন বলছে, এইভাবে টাকা লস করছে একটা গ্রুপ, এখান থেকে অসাধু ব্যবসায়ীরা টাকা নিয়ে যে চলে যাচ্ছে, ওখানে যে আপনার লোকগুলোকে জিম্মি করে রাখতেছে, পিটাচ্ছে, অনেক ভিডিও বের হয়েছে, পিটাচ্ছে, টাকা আদায় করতেছে, পাসপোর্ট আটকে রাখতেছে। সো এইগুলার মনে হয় এখন একদম প্রাইম সময় যে নতুন করে সরকারকে নতুন করে ভাবতে হবে, এই বিদেশ শ্রমিককে আমি সংখ্যাগত পাঠাবো না কোয়ালিটি পাঠাবো। মালয়েশিয়ার একটি ঘটনা, কর্মীকে যে কোনো চাপেই হোক তাকে বেতনের টাকা দিয়েছে, ছবি ভিডিও করেছে, সই নিয়েছে, এরপর তার কাছ থেকে টাকা ফেরত নিয়েছে এবং এই কর্মীকে যে রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছেন তিনি বাংলাদেশে পরিচিত খুবই এক রিক্রুটিং এজেন্সি থেকে সেই কর্মীকে মালয়েশিয়াতে পাঠানো হয়েছে। এই ঘটনাও যদি হয় সেক্ষেত্রে তো একটা যেটা যে কর্মীকে বেতন, যেটা আমরা এটা কিন্তু আমরাও দেখে এসেছি যে কর্মীকে বেতন দেয়, তারপরে তার মালিক যে কার্ডটা, সেই কার্ডটা হচ্ছে গিয়ে তার কাছে থাকে, মানে কর্তৃপক্ষের কাছে থাকে, সে নিজে টাকা উঠায় নেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে ক্যাশ যেখানে দেয় সেখানে যে স্লিপ সই করে আবার টাকা ইয়ে করে, মানে আইনগত জায়গা সে ক্লিয়ার রাখার জন্য। বাংলাদেশ সরকারের যেহেতু রেমিটেন্স দরকার, রেমিটেন্সের দিকে ফোকাস আছে, তাহলে সেখানে আমার যেটা মনে হয় যে সে বাংলাদেশ পর্যন্ত পাঠাতে পারলো কিনা এটা আগে নিশ্চিত হওয়া। কারণ যেহেতু শ্রমিক দেখি আমরা মোর দেন 80 to 90% ওয়ার্কার অনেক উচ্চ সুদে এনজিওদের কাছ থেকে লোন নিয়ে যাওয়া, তো তার তো একটা বড় অ্যামাউন্ট থাকে যে আমি লোনটা পরিশোধ করব। মানে একজন বলছে যে আমার তো এখন মরে যাওয়া ছাড়া, এরকম অনেক, একজন না, যে মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই, এত লোন করেছে, লোন করার পরে এটার ইন্টারেস্ট 9% বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে, তো এখন সে কাজ করতে পারে নাই, ফিরে আসছে, বলছে আমি লোন শোধ করবো, আমাকে কাজ দেন। তাহলে এটা বাংলাদেশ পর্যন্ত আসতে হবে, তার পরিবার পর্যন্ত আসতে হবে সেটা, কারণ যেহেতু এজেন্সি এবং কোম্পানিগুলো চালাকি করে তার টাকা আবার উঠায় নিচ্ছে, ব্যাংক থেকে নিজে কার্ড রেখে দিচ্ছে, তাহলে আমাদেরকেও সেই টেকনোলজি বের করতে হবে নিশ্চিত হওয়ার জন্য যে এই ওয়ার্কার বেতন পাচ্ছে, কাজ পেয়েছে এবং তার টাকা তার পরিবারের কাছে আসছে, সেটা তার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, কিছু একটা মেকানিজম করতে হবে, তা না হলে মানুষগুলো এইভাবে বিপদে ছেড়ে দেওয়া যায় না। আমার ইউরোপ থেকে আসছে সিস্টার পাঠাইছে আলবেনিয়া কোন জায়গাতে, প্রায় 21 জনের সিস্টারদের গ্রুপটা আমাদেরকে মেসেজ দিয়েছে যে তারা বেতন পাচ্ছে না 6 মাস যাবত, 6 মাস যাবত সিস্টার নার্সরা 6 মাস যাবত বেতন পাচ্ছে না। কুড ইউ ইমাজিন? ইউরোপ কান্ট্রিতে বেতন পাচ্ছে না, মানে কি ইউরোপে বেতন তো নিশ্চয়ই দিয়েছে, তার মানে কি ওই কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর নিয়ে চলে গেছে, মানে সৌদি আরবে যেমন একসময় নারী কর্মীদের ব্যাপারটি এমন হতো যে টাকাটি বেতন নিত একজন, তাকে বিভিন্ন বাসায় কাজ করাতো, সেই জায়গাটি তো এখন কি আছে এরকম? না, ওই নারীদের জন্য অনেকগুলো পরিবর্তন আসছে। একটা হচ্ছে যে একাধিক বাসায় কাজ করাতে পারবে না, তার টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে, এই জায়গাগুলো আছে। বোধহয় সেলিম রেজা সাহেব যখন সচিব ছিলেন তখন স্যার এবং ডক্টর নমিতা হালদার দুজনে মানে অনেক বেশি, ইভেন স্যারও অনেক কাজ করেছে লাস্ট যিনি সচিব ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে এরপরে আমাদের যেটা মানে দুর্ভাগ্য সেটা হলো যে ফলো আপ নাই, এবং ওয়ার্কারগুলো নারী পুরুষ সবাই বলে আমাদেরকে জেন্দা লাশের মতো কোনো রকম পাঠিয়ে দিতে পারলে হলো, এরপরে আমরা বাঁচি না মরি, খাই না মরে যাই, এগুলোর কোনো খবর নেই। শুধু রেমিটেন্স কীভাবে আসবে আমরা সেটা দেখতেছি। রেমিটেন্সের পিছিয়ে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে, কত মানুষ জেলখানায় পড়ে আছে, কত মানুষ আনডকুমেন্টেড হয়ে আছে, তার কোনো খবর নেই। আমরা যখন অভিযোগ করি
তখন বলতেন যে তোমরা তো খালি নেগেটিভ দেখতে পাও, তোমরা পজিটিভ কিছু দেখতে পাও না। তা আমরা কোনো মানে একটা মানুষের নেগেটিভ, এই যেগুলো আমরা বললাম সব কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। আমরা কিন্তু কোনো অভিযোগ এমন না যে আমরা নিজেরা বানিয়ে বলছি, আমাদের কাছে অভিযোগ করেছে, সেই প্রেক্ষিতে আমরা এগুলো দিয়েছি এবং অভিযোগ সাবমিট করা হয়েছে। তো আরেকটা হচ্ছে যে অভিযোগ নিরাময়ের যে ব্যাপারটা, এই অভিযোগ নিরাময়ের জন্য ওয়ার্কার ঢুকতে পারে, এজেন্সি ঢুকতে পারে, যারা অভিযোগ মানে সহযোগী সংগঠন কেউ ঢুকতে পারে না। এই জিনিসগুলোর অনেক পরিবর্তন হওয়া দরকার। সবচেয়ে বড় কথা, সিভিল সোসাইটি, এনজিও তাদের কাজ নাই এগুলো করার জন্য, কাজটা হচ্ছে সরকারের। সরকার রেমিটেন্স পায়, সরকারের তুলে ধরতে পারেন, তুলে ধরার না আমি বলছি তুলে ধরছি, তারা সমাধান তো করবে সরকার বা মন্ত্রণালয়, তারা তো অভিভাবক বা চালকের আসলে তারা, সরকারকে উদ্যোগ নিতে হবে কিভাবে তার জনগণ, তার দেশের মানুষকে বিদেশের মাটিতে নিরাপদ রাখবে, নিশ্চিত রাখবে। একটু সুমাইয়া আপা, আপনার কাছে একটু আমরা কিছু সুপারিশের কথা যেগুলো বলছিলেন, যে এই যে কোনো একটি জায়গায় আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আসা, এবং বিশেষ করে যে কর্মী গিয়ে যদি কাজ না পায় বা ফেরত চলে আসে, সেই ক্ষেত্রে এই যে কর্মীদের ফেরত চলে আসা কর্মীদের নিয়ে আমরা জানি যে একটি প্রকল্প কাজ করছে মন্ত্রণালয়ের, সেই প্রকল্পে কি অবস্থা? একটা হচ্ছে যে সেই প্রকল্পে বিএনএসকে আমাদের সংগঠন সহ আরও 7টা সংগঠন কাজ করছে। সেই সংগঠনের যে রেজিস্ট্রেশন করা, তাদেরকে কাউন্সেলিং করা, রেফারেল করা, তারকে আরপিএল এর মধ্যে সেভাবে কি সাড়া পাওয়া যাচ্ছে ফিরে আসা কর্মীরা? হ্যাঁ, সাড়া পাওয়া যাচ্ছে। আপনার মানে আমরাই তো প্রায় 15,000-এর উপরে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করেছি এবং এটা অনেক সুন্দরভাবে মেকানিজম দিয়ে চলছে। আইএম এর সহযোগিতায় কারিগরি সাপোর্ট আছে। সো এটা পার্টনাররা যারা কাজ করছে ভালো কাজ করছে। কিন্তু যেটা হয়েছে যে এটা অলরেডি প্রচারণা শুরু হয়েছে। এই প্রজেক্টটা যখন শুরু হয়েছিল প্রথম দিক থেকে বেশ মানে স্লো গেছে, অনেক বেশি স্লো গেছে। এখন যেটা মানে এখন যে নতুন নেতৃত্বটা আসছে, আশা করি যে এখন এটা ভালো কাজ করবে। এবং সেই সঙ্গে আমি এই টেলিভিশনে যারা দর্শকরা দেখছেন তাদের জন্য বলবো যে 2015 সাল থেকে এই অদ্যাবধি পর্যন্ত ফিরে আসা শ্রমিক যারা কিনা নিজেরা কিছু করতে চান, এই দেশের ভিতরে অর্থনৈতিকভাবে পুনঃ একত্রীকরণ করতে চান, বা সারা বাংলাদেশের 64 জেলাতে কাজ হচ্ছে, 30টা ডিস্ট্রিক্টে হচ্ছে সরাসরি অফিস আছে, ওয়েলফেয়ার সেন্টার আছে। সেই সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করেন, আপনাদের কাউন্সেলিং করা, ট্রেনিং করা এবং আপনাদের অর্থনৈতিকভাবে একটা টোকেন মানি দেওয়া, এবং এইগুলো করতে কোথাও কোনো পয়সা খরচ করতে হয় না। আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবে এবং আপনি ওটার জন্য এলিজিবল হলে পরে আপনার নাম চলে যাবে। এইটা আপনারা অবশ্যই সেবাটা গ্রহণ করবেন, এটা খুব ভালো একটা কাজ। সবে তো সরকার রিকগনিশন করা শুরু করেছে যে বিদেশ ফেরত শ্রমিককে রিকগনিশন করতে হবে, কাউন্সেলিং দিতে হবে, সাপোর্ট সার্ভিস দিতে হবে। এবং তাদের কি ডাটাও তো নিশ্চয়ই তৈরি হয়েছে, বড় একটা ডাটা ব্যাংক রিটার্নিদের জন্য তৈরি হচ্ছে। এর আগে কিন্তু ছিল না, অর্থাৎ আমরা বলি যে এর আগে অর্গানাইজেশন ওয়াইজ করেছে, যারা কাজ করেছে সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই কত কর্মী ফেরত এসেছে। আমরা হয়তো বলি যে 1.5 কোটি বিদেশে গেছে, আমরা বলি কত ফিরে এসেছে আমরা জানি না, কত সেই তথ্য, কারণ যেহেতু এয়ারপোর্টে কোনো ডেটা থাকে না। তো এখন এটা একটা ডেটাবেস তৈরি হচ্ছে, এইটাই প্রজেক্টের একটা বড় জায়গা যে রিটার্নিদের ডেটাবেস তৈরি হচ্ছে এবং রিটার্নিদেরকে নিয়ে আমরা তারা কি কাজ করতে চায়, তারা কি অবস্থায় দেখতেছে সেগুলো দেখতে পাচ্ছে, এবং এটা একটা ভালো কাজ হচ্ছে আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে 13,500 টাকা একটি তাদেরকে প্রণোদনা বা এক্স্যাক্টলি 13,500 টাকা করে প্রত্যেকটা কর্মী পাবে, নারী পুরুষ সবাই। 2015 সাল থেকে 2024 সালের অদ্যাবধি পর্যন্ত যারা ফিরে আসছে, আপনারা নাম রেজিস্ট্রেশন করেন, 64 জেলাতে সেবা দেওয়ার সুযোগ আছে, আপনারা ওয়েলফেয়ার সেন্টারগুলোতে যোগাযোগ করেন, আপনারা এই সেবাটা পাবেন নিশ্চিতভাবে। এবং এই সেবা, এটার যে কোনো ধরনের সেবা নেওয়ার জন্য আমরা বলবো যে প্লিজ আপনারা চারানা পয়সা খরচ করবেন না। যদি কেউ টাকা পয়সার কথা বলে একদম বেঁধে নিয়ে চলে আসেন। মানে এই সেবার জন্য কোনো টাকা পয়সা এরকম কোনো অভিযোগ পাচ্ছেন? হ্যাঁ, আমরা পাচ্ছি। ওই যারা যখন কিনা আমরা ক্যাম্প করি তখন ক্যাম্পের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে না, তারা তাদেরকে বলে যে আমরা হচ্ছে টাকা পাওয়াই দেবো, তুমি আমাদেরকে এটা করো সেটা করো, আমি শুধু দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবেন, বাকিটা আমরা দেখবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যারা প্রবাস থেকে ফেরত এসেছেন যে কোনো কারণেই হোক, তারা এই প্রকল্পের মাধ্যমে তাদের নাম বা তাদের তথ্য সেখানে তালিকা রেজিস্ট্রেশন করতে পারেন। পরবর্তীতে এই প্রকল্পের সাথে আপনারা যুক্ত থাকলেন এবং যে কোনো সমস্যা বা ঘুরে দাঁড়ানোর জন্য পরামর্শ, প্রশিক্ষণ সেটি এই প্রকল্প থেকে দেয়া হবে। সুমাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রবাসী কর্মী এবং বিদেশগামী কর্মীদের যে সকল সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানের কি পথ হতে পারে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। নিশ্চয়ই আমরা আশা করছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন যেই টিম তারা খুবই চেষ্টা করছেন এবং আমরা আশা করছি তাদের এই চেষ্টা সফল হবে। বিদায় নিচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।
Thank you.